পরীক্ষার হলে যাওয়ার পরেই আমরা কিন্তু এই ধরনের একটা প্রশ্ন দেখতে পাই ম্যাথমেটিক্স থেকে। এই ধরনের স্টেটমেন্ট দেওয়া থাকে এবং এই স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেনগুলো আমরা কি করে সলভ করি? এগুলো দেখার পর মানে মাথা খারাপ হয়ে যায় যে মানে কি করে আনসারগুলা সলভ হবে? মানে এত কঠিন লাগে মানে কি বলবো আমরা স্কিপ করতে বাধ্য হই। কিন্তু এই আজকের ক্লাসটা যদি আপনারা সম্পূর্ণভাবে দেখে নেন তাহলে এই ধরনের স্টেটমেন্ট এর একটা প্রশ্নও আপনাদের ছেড়ে আসতে হবে না। ইটস মাই চ্যালেঞ্জ, ইটস মাই মানে প্রমিস আপনাদেরকে। এই ক্লাসটা দেখার পর আপনারা এই ধরনের প্রশ্ন আপনার একটাও কিন্তু আপনারা ছেড়ে আসবেন না, 100% কনফার্ম। এবং একটা না হয় একটা প্রশ্ন কিন্তু আপনাদের আজকের ক্লাস থেকে আপনাদের কিন্তু পরীক্ষায় আসতে চলেছে। এটা একদম মানে 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারছি। তাই ক্লাসটা একদম মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে নেবেন, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু আপনার পরীক্ষায় 100% তৈরি হচ্ছে। দ্যাট ইজ ক্লিয়ার ভাই? তো চলুন আমরা একদম দেরি করব না, একদম ডাইরেক্ট আমরা প্রশ্নে যাব এবং এক এক করে প্রত্যেকটা প্রশ্ন আমরা যখন বুঝাবো তখন একটু সময় লাগবে ভাই, সুতরাং ক্লাসটা একটু দীর্ঘ হবে। তো একটু সময় দিন, জাস্ট একটা ক্লাস যদি ভালো করে দেখে নেন তাহলে এই টপিক থেকে আর কোনো ক্লাস আপনাদের দেখতে হবে না। আর কোথাও পিডিএফ নোটস রয়েছে, কোথায় কি রয়েছে, কোনো কিছু আপনাদের আর দেখতে হবে না, জাস্ট মাত্র ওয়ান ক্লাস। ক্লিয়ার ভাই? তো এই ধরনের টপিক থেকে মাত্র একটা ক্লাসই আপনার যথেষ্ট। এবার দেখি আমরা সংখ্যা বা নাম্বার। তো নাম্বার থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, বিভিন্ন ধরনের নাম্বার আছে, সবগুলো আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে আলোচনা করব। প্রশ্ন আলোচনা করব, প্রশ্নের সঙ্গে সঙ্গে আমরা কনসেপ্ট আলোচনা করব, যাতে করে আপনাদের বেসটা মজবুত হয় এবং পরীক্ষায় যাওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন দেখা মাত্র আপনারা ওএমআর শিটে গুল করতে পারেন। ক্লিয়ার? তো হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু, এখানে বলেছে নিচের কোনটা সত্য। ঠিক আছে, তো আমরা কি করব, একটা একটা করে চেক করব। ক্লিয়ার ভাই? কি বলেছে দেখি, এক सम संख्या और एक विषम संख्या का अंतर एक सम संख्या हो सकती है। অর্থাৎ দ্য ডিফারেন্স বিটুইন অ্যান ইভেন নাম্বার অ্যান্ড অ্যান অড নাম্বার ক্যান বি ইভেন নাম্বার। আচ্ছা, প্রথমে আমরা জানি ডিফারেন্স মানে কি, আপনারা কি জানেন? আর ডিফারেন্স মানে হচ্ছে মাইনাস। এটা কিছু শব্দ, এগুলো আমরা জেনে যাব। ডিফারেন্স মানে হচ্ছে মাইনাস, আর যদি বলে সাম, এই দেখুন এখানে সাম লেখা আছে। তো ডিফারেন্স মানে হচ্ছে সাম, ডিফারেন্স মানে হচ্ছে মাইনাস, সাম মানে হচ্ছে প্লাস, মানে যোগ করব। প্রোডাক্ট কোথায় আছে? ইয়েস, প্রোডাক্ট এখানে আছে। প্রোডাক্ট মানে হচ্ছে ইনটু। এইগুলা একটু এই টার্মগুলা মাথায় রাখবো। যখনই ডিফারেন্স আসবে তখন আমরা মাইনাস করব, যখন সাম দেওয়া থাকবে আমরা প্লাস করব, আর যখন প্রোডাক্ট দেওয়া থাকবে তখন আমরা ইনটু করব। ক্লিয়ার ভাই? তো এবার দেখি কি বলেছে, এক সম সংখ্যা। সম সংখ্যা মানে কি? যুগ্ম সংখ্যা। আপনি যে কোনো একটা যুগ্ম সংখ্যা নিয়ে নিন, আর যেমন আমি এখানে 2 নিলাম। ক্লিয়ার ভাই? যে কোনো একটা যুগ্ম সংখ্যা নিতে পারেন। তারপর বলেছে একটা অযুগ্ম সংখ্যা। আ এক সম সংখ্যা আর এক বিষম সংখ্যা মানে একটা অযুগ্ম। তো আমি অযুগ্ম সংখ্যা নিয়ে নিলাম। এগুলা ডিফারেন্স করতে হবে। ডিফারেন্স মানে মাইনাস। তো মাইনাস করে আমি কত পেলাম? 1 পেলাম। তো এখানে বলেছে মাইনাস করে যে সংখ্যাটা পাবো এটা সবসময় কি হতে হবে? সম সংখ্যা হবে। কিন্তু এটা কি এক কি যুগ্ম সংখ্যা? না, এক তো ভাই যুগ্ম সংখ্যা নয়, একটা হচ্ছে অযুগ্ম সংখ্যা। তার মানে একটা যুগ্ম সংখ্যা থেকে একটা অযুগ্ম সংখ্যা বিয়োগ করলে সবসময় কিন্তু যুগ্ম সংখ্যা হয় না, অযুগ্ম সংখ্যা হয়। তো তার মানে এটা ট্রু। কোনটা ট্রু বলেছে? তার মানে এটা আমাদের কারেক্ট নয়। ক্লিয়ার? এবার অপশন নাম্বার 2 দেখি। দ্য সাম অফ 2 অড নাম্বার, মানে 2টা আমাদের বিষম সংখ্যা যোগ করতে হবে। তো 2টা বিষম সংখ্যা মানে আমরা যোগ করে নিই 1 আর 3। ঠিক আছে? আমরা কি করলাম? আ 2টা বিষম সংখ্যা যোগ করলাম, আ এন্ড অ্যান ইভেন নাম্বার, এবং 2টা অযুগ্ম সংখ্যা এবং একটা যুগ্ম সংখ্যা আমাদের যোগ করতে বলেছে। তো একটা যুগ্ম সংখ্যা মানে হচ্ছে 2। তো একটা যুগ্ম সংখ্যা আমরা 2 যোগ করলাম। এবারে টোটাল কত দাঁড়ালো? 3 আর 2 এ 5 আর 2 এ 7 দাঁড়ালো। 3 আর 1 এ 4, উম 3 আর 1 এ 4 আর 5 6। আচ্ছা ঠিক আছে, একবার দেখে নেই। এটা দেখুন এখানে কি বলেছে? 2টা অড সংখ্যা, তার মানে 2টা অড সংখ্যা মানে 1 আর 3। ক্লিয়ার ভাই? আর একটা ইভেন নাম্বার, ইভেন নাম্বার মানে যুগ্ম সংখ্যা, একটা 2 আমরা প্লাস করি। তো 3 আর 2 এ 5 আর 1 এ 6, এইগুলা যোগ করে 6 পেলাম। তো এখানে বলেছে এই 2টা অযুগ্ম সংখ্যা এবং একটা যুগ্ম সংখ্যা যোগ করে আমরা একটা যুগ্ম সংখ্যা পাবো, একটা ইভেন নাম্বার পাবো। এটা কিন্তু কারেক্ট, কারণ 6টা হচ্ছে ইভেন নাম্বার। এটা আমরা কিন্তু কারেক্ট পেয়ে গেলাম। ঠিক আছে? অপশন নাম্বার 2টা কিন্তু আমাদের মিলে গেল। তার মানে 2টা এখানে কারেক্ট আনসার। বাকিগুলো চেক করি। তো সাম অফ 3 অড নাম্বার, এখানে বলছে 3টা অড নাম্বার আমরা কি করব? প্লাস করব। 3টা অড নাম্বার আমরা প্লাস করি, 1 3
আর 5, তিনটা অড নাম্বার প্লাস করলাম, তো 5 আর 3 8 আর 1 9। বলেছে যোগফল কত হবে, আমাদের ইভেন নাম্বার হবে, মানে যুগ্ম সংখ্যা। তো 9 কি ভাই যুগ্ম সংখ্যা? না, 9 তো যুগ্ম নয়, 9 তো হচ্ছে অযুগ্ম, তার মানে এটা ক্যান্সেল। ক্লিয়ার? এবার বলছে দ্য প্রোডাক্ট অফ 3 অড নাম্বার ইজ অ্যান ইভেন নাম্বার। 3 অড নাম্বার, তো তিনটা অড নাম্বার আমরা লিখে নেই, 1 3 and 5, এই তিনটা যদি ইনটু করি, প্রোডাক্ট মানে ইনটু 3 5 15, 15 আর 1 গুণে 15। এই তিনটা যখন পূরণ করলাম, প্রোডাক্ট করলাম, তখন কি পেলাম 15। 15টা কি একটা অড নাম্বার, কিন্তু এখানে বলেছে পূরণফল কত হতে হবে, ইভেন নাম্বার। তার মানে অপশন নাম্বার 1ও আমাদের ভুল, অপশন নাম্বার 3টাও ভুল, 4টাও ভুল, অপশন নাম্বার একমাত্র 2টা অপশন নাম্বার পেয়েছি, যেটা হচ্ছে আমাদের কি কারেক্ট অপশন। ক্লিয়ার ভাই? আশা করি বুঝতে পারছেন। তো বোঝাতে গেলে একটু টাইম লাগবে, আমি আগে বলেছি, তো ক্লাসটা একটু দীর্ঘ হবে, সুতরাং একদম শেষ পর্যন্ত আপনার দেখতে হবে, প্রত্যেকটা টপিক খুব ভালো করে আপনার এক এক করে একদম মাথার মধ্যে ঢুকিয়ে দেবো। ক্লিয়ার ভাই? এবার দেখি হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু। আগে বলেছিলাম নিচের কোনটা সত্য, এবারে কোয়েশ্চনে বলেছে নিচের কোনটা সত্য নয়। অল প্রাইম নাম্বারস আর অড নাম্বার। ঠিক আছে ভাই? অল প্রাইম নাম্বার আর অড নাম্বার। এখানে একটা কথা, প্রাইম নাম্বার মানে কি জানি? প্রাইম নাম্বার মানে হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা যেমন ধরুন আমি যেমন 2, 2 একে 2, আর কোনোভাবে 2 লেখা যায় না? 2 লেখা যায় না। আমি যদি 4 লিখি তাহলে আমি লিখতে পারবো 4 একে 4 আর 2 দুগুণ 4, 2 দুগুণে 4। এখানে দেখুন তার উত্তর যেটাকে বলা হয়, আমরা যেটা বলি কি বলি, গুণনখণ্ড বা ফ্যাক্টর যদি বলি, তো সবসময় মৌলিক সংখ্যার কিন্তু 2টা ফ্যাক্টর থাকে, একটা ওই সংখ্যাটা এবং 1। যদি 2 এর বেশি যদি আমরা তার কি বলবো, যদি আমরা গুণনখণ্ড পাই বা ফ্যাক্টর পাই, তখন এটা কিন্তু আমাদের আর মৌলিক সংখ্যা হবে না, সেটা অভাজ্য সংখ্যা হবে না, সেটা হয়ে যাবে আমাদের কি যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। ক্লিয়ার? তো এখানে দেখুন যদি 4কে আমরা 4 কে 4 লিখতে পারছি, 2 দুগুণ 4 লিখতে পারছি, তার মানে 4টা আমাদের মৌলিক সংখ্যা নয়। এবার বলেছে অল প্রাইম নাম্বারস আর অড নাম্বার। আচ্ছা, মৌলিক সংখ্যাগুলো আমরা লিখি 2 3 5 7 11, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। ক্লিয়ার ভাই? এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ 2 একে 2, 3 একে 3, 5 একে 5, 7 একে 7, 11 একে 11, আর কোনোভাবে আপনি 11কে 5কে 7 থেকে আপনি করতে পারবেন না। ক্লিয়ার? যেমন 97, 2 অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 97, তো এই 97 একে 97, আর কোনোভাবে কিন্তু 97 করা যাবে না। ক্লিয়ার? তো এখানে বলেছে সব মৌলিক সংখ্যাই হচ্ছে অড নাম্বার, যত মৌলিক সংখ্যা আছে সব হবে অযুগ্ম। কিন্তু এখানে দেখুন 2টা তো একটা মৌলিক, 2টা হচ্ছে একটা মৌলিক সংখ্যা, কিন্তু 2টা তো অড নয়, 2টা তো ইভেন নাম্বার। তার মানে এই স্টেটমেন্টটা হচ্ছে ভুল, এটা আমাদের সত্য নয়। তো তার মানে এখানে বলেছে হুইচ ইজ নট ট্রু, তার মানে এটাই তো নট ট্রু, তার মানে এটাই তো কারেক্ট অ্যান্সার। নিচের কোনটা সত্য নয়, তো অপশন নাম্বার 1ই তো সত্য নয়, তার মানে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চন। তো বাকিগুলো আমরা দেখে নেই। দেয়ার আর ইনফাইনিটলি মেনি প্রাইম নাম্বার, তো অনেকগুলো প্রাইম, যেমন সংখ্যার কোনো শেষ আছে ভাই? সংখ্যার কোনো শেষ আছে? 1000, 2000, 5000, 10000, তারপর অনেক, 1 লাখ, 2 লাখ, 10 লাখ, 20 লাখ, এইভাবে সংখ্যার কোনো শেষ নাই। তাই যত সংখ্যা বেরিয়ে যাবে, মৌলিক সংখ্যাও তত ছাড়িয়ে যাবে। সংখ্যা একদম অনন্ত রূপে বা অনেক আমাদের মৌলিক সংখ্যা আমরা পাই, এটা হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? দ্য এ প্রাইম নাম্বার হ্যাজ অনলি 2 ফ্যাক্টরস। আগে যেটা বলেছিলাম, একটা মৌলিক সংখ্যার শুধুমাত্র 2টা ফ্যাক্টর থাকে বা 2টা গুণনকোণ থাকে, এটা 100% কারেক্ট। যেমন যদি 97 বলি, তাহলে 1 ইন্টু 97, এই সংখ্যাটা নিজে থাকবে এবং একটা 1 থাকবে, এই 2টা ফ্যাক্টর থাকে মৌলিক সংখ্যার, আর কোনো ফ্যাক্টর থাকে না, সুতরাং এটাও কারেক্ট। দেয়ার আর অনলি 4 সিঙ্গল ডিজিট প্রাইম নাম্বার। ঠিক আছে? আমি অপশনগুলো কেন পড়ছি সবগুলো, আপনারা বলবেন যে স্যার এই তো অপশন নাম্বার, এটা তো কারেক্ট হয়ে গেল, তো বাকি অপশনগুলো আপনি কেন পড়ছেন, আপনি সময় নষ্ট করছেন কেন? কিন্তু না, এখানে সময় নষ্ট করছি না, আমি প্রত্যেকটা পয়েন্ট আপনাকে বুঝিয়ে দিচ্ছি। হতে পারে আপনার আপকামিং পরীক্ষায় অপশন নাম্বার 1টা দিয়ে বাকি অপশনগুলো যদি দেয়, তো বাকি অপশনগুলো থেকে আপনার যে কোনো একটা অপশন যদি পরীক্ষায় আসে, জিনিসটা যদি আপনার জানা থাকে, তাহলে আপনি 100% বেস্ট, তাহলে আপনি 100% কারেক্ট করে দেবেন ভাই। ঠিক আছে? শুধু 1 নম্বরের প্রশ্নের উত্তর এ, 2 নম্বর প্রশ্নের আনসার বি, 3 নম্বর প্রশ্নের আনসার সি, এইগুলা বলে কিন্তু ক্লাস হয় ভাই? এগুলা বলে কিন্তু ক্লাস হয়? আমি তো মনে করি না। কারণ এই অপশনটা হলো, বাকিগুলা কেন হলো না এটা তো আমাদের বুঝতে হবে। ক্লিয়ার না? আর এই সবগুলো অপশন যখন আমরা ভালো করে বুঝে নেব, তখন কিন্তু একটা একটা গুরুত্বপূর্ণ ক্লাসই কিন্তু আমাদের জন্য যথেষ্ট। ক্লিয়ার? দেয়ার আর অনলি 4 সিঙ্গল ডিজিট প্রাইম নাম্বার। তো বলেছে 1 অঙ্ক বিশিষ্ট 4টা মৌলিক সংখ্যা আছে। তো মৌলিক সংখ্যা কি কি আমরা লেখা শুরু করি।
সবচেয়ে ছোট ছোট থেকে শুরু করে 2, 3, 5, 7, 11। তো 11 তো দেখুন আমাদের 2 ডিজিট হয়ে গেছে, 2টা ডিজিট হয়ে গেছে। তো এটা আমরা কেটে দিলাম। তো সিঙ্গল ডিজিট মানে এক অঙ্ক। তো 1, 2, 3, 4 এক অঙ্কের 4টা মৌলিক সংখ্যা আছে। তো এটাও কারেক্ট। তো এই 3টা কারেক্ট, কিন্তু একটা হচ্ছে আমাদের ইনকারেক্ট, এটা ভুল। তো অপশনে বলেছে নিচের কোনটা সত্য নয়। তার মানে অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। আশা করি আপনারা 2টা প্রশ্ন বুঝতে পারছেন। ঠিক আছে, মজা লাগছে ভাই? যদি মজা লাগে লাইক করে দিন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন যে ক্লাসটা কেমন লাগছে। আপনাদের কমেন্টের উপর আমরা অনেক মোটিভেট পাই। ক্লিয়ার? এবার আমরা দেখি কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। এই দেখুন, এই যে আমি একটা প্রশ্ন যদি ভালো করে বুঝি তো তার পরবর্তী প্রশ্ন করতে কতটুকু হেল্প হয় এটা এবার দেখুন। অল প্রাইম নাম্বারস আর অড নাম্বার। সব মৌলিক সংখ্যা হচ্ছে অযুগ্ম সংখ্যা। এইমাত্র বললাম যে এই স্টেটমেন্টটা হচ্ছে ভুল, এটা কারেক্ট নয়। কারণ 2 হচ্ছে আমাদের একটা প্রাইম নাম্বার, কিন্তু 2টা কিন্তু আমাদের অড নয়, 2টা হচ্ছে ইভেন নাম্বার। তো তার মানে এখানে অপশন নাম্বার 1টা কিন্তু ভুল। দেয়ার আর অনলি 5 প্রাইম নাম্বারস উইথ 1 ডিজিট। না ভাই, এইমাত্র দেখলাম যে এক অঙ্কের কয়টা মৌলিক সংখ্যা আছে? 4টা। কি কি? 2, 3, 5, 7। এখানে বলেছে এক অঙ্কের 5টা মৌলিক সংখ্যা রয়েছে। তার মানে এই অপশনটাও আমরা কাটলাম। देयर आर इनफाइनिटली मेनी प्राइम नंबर। অনেকগুলা অপরিমিত रूप से अभाज्य संख्या अनेक होते हैं। ये बढ़िया बात है, ये शानदार बात है, ये बहुत बढ़िया बात है, ये सही बात है। ঠিক আছে, কারণ অনেকগুলা প্রাইম নাম্বার আছে। আমরা এই মাত্র বললাম अभाज्य संख्याओं के केवल 2 गणनखंड होते हैं। প্রাইম নাম্বারস হ্যাভ অনলি 2 ফ্যাক্টর। আমরা এইমাত্র দেখলাম যে অখণ্ড সংখ্যাগুলোর বা অভাজ্য সংখ্যার যে মৌলিক সংখ্যার 2টা গুণনখণ্ড থাকে বা 2টা ফ্যাক্টর থাকে। ক্লিয়ার? তো সুতরাং 3 এবং 4 কারেক্ট, 1 আর 2 হচ্ছে ভুল, 3 এবং 4 কারেক্ট। তার মানে বলেছে निम्नलिखित कथनों पर विचार कीजिए। तो मैंने विचार करके देखा है 3 और 4 सही है। तो चलिए 3 और 4 को लगाते हैं वहाँ पर। तो ऑप्शन नंबर 3 इज द राइट आंसर ऑफ दिस क्वेश्चन। ठीक है दोस्तों, आशा करता हूँ आप लोगों को समझ में आ रहा होगा मेरा बात। तो अगला क्वेश्चन अभी देखते हैं। कथन 1 एक एक अभाज्य संख्या नहीं है। মানে বলেছে যে স্টেটমেন্ট 1 বলেছে 1 ইজ নট এ প্রাইম নাম্বার, যে একটা এক হচ্ছে মৌলিক সংখ্যা নয়। তারপর বলেছে 1 ইজ নট এ কম্পোজিট নাম্বার। তো একটাও একটা যৌগিক সংখ্যাও কিন্তু নয়। ক্লিয়ার? এই ক্ষেত্রে কারেক্ট আনসার কোনটা হবে দেখুন। একটা এক এমন একটা সংখ্যা, এই সংখ্যাটা মৌলিকও না যৌগিকও না। তার মানে এখানে বলেছে এ ইজ নট এ প্রাইম নাম্বার, মানে এটা হচ্ছে ট্রু, সত্য কথা বলেছে। 1 ইজ নট এ কম্পোজিট নাম্বার, তো একটা হচ্ছে কি একটা কোনো কম্পোজিট নাম্বারও না, যৌগিক সংখ্যাও না, এটাও কিন্তু ট্রু। তার মানে দুটো স্টেটমেন্ট হচ্ছে সত্যি। তার মানে এ আর বি দুনো সত্য হয়। মনে রাখবেন এক এমন একটা সংখ্যা, একটা মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। ক্লিয়ার? একটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা আমরা বলতে পারি বা প্রাকৃতিক সংখ্যা বলতে পারি। 1 ইজ এ ডেফিনিটলি এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, হোল নাম্বার বলতে পারি। আবার সেটাকে আমরা ন্যাচারাল নাম্বার হিসাবে ধরতে পারি। কিন্তু একটা প্রাইম নাম্বার হবে না এবং কম্পোজিট নাম্বারও হবে না। সুতরাং এখানে এই বলেছে নিচের কোনটা সত্য, স্টেটমেন্টগুলো দেখব। তার মানে দুটোটা সত্য। जब किसी संख्या को शून्य से विभाजित किया जाता है तो परिणाम क्या मिलता है। যদি কোনো সংখ্যাকে আমরা 0 দিয়ে ভাগ করি, এখানে একটা কথা খুব ভালো করে মনে রাখবেন। আপনারা বলবেন যদি কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করি, ঠিক আছে ভাই, তাহলে তার সংখ্যাটা 0 হয়ে যায়। আমরা সবাই একটা কনসেপ্ট আছে, কিন্তু এখানে একটু মিস্টেক আছে। একটু জিনিসটা একটু আমরা দেখতে হবে। একটা সংখ্যা ধরে নিই আমি 4, 4 আমি ধরে নিলাম। 4 কে যদি আমি 0 দিয়ে ভাগ করি আর 0 কে যদি 4 দিয়ে ভাগ করি, দুটা কিন্তু আলাদা জিনিস। দুটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। ক্লিয়ার ভাই? একটা হচ্ছে 4 কে আমি 0 দিয়ে ভাগ করলাম, আর একটা হচ্ছে 0 কে 4 দিয়ে ভাগ করলাম। দুটা কিন্তু সম্পূর্ণ আলাদা। যদি যে 0 কে যেকোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করি তো তার ভাগফলটা 0 হবে। মনে থাকবো, 0 কে যেকোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করি, তো 0 কে যদি ভাগ করা হয়, 0 কে যদি ভাগ করা হয় যেকোনো সংখ্যা দিয়ে, তো ভাগফলটা হবে কি 0। আর 0 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে তার যেটা ভাগফল হবে সেটা ক্যান নট বি ডিটারমাইন্ড বা ইনফিনিট বলতে পারি, ইনফাইনাইট, যেটাকে জ্ঞাত করা যায় না। ইনফাইনাইট মানে জ্ঞাত করা যায় না বা জ্ঞাত नहीं कर जा सकता है অথবা ক্যান নট বি ডিটারমাইন্ড, এই ধরনের অপশন যা থাকবে সেটা কারেক্ট হবে। ঠিক আছে? যদি 0 কে ভাগ করা হয়, যে কোনো সংখ্যা দিয়ে যদি 0 কে ভাগ করি তাহলে ভাগফল 0 হবে।
আর যদি আমরা 0 দিয়ে যদি ভাগ করি অন্য সংখ্যাকে, তখন যেটা হবে সেটা হবে কি ইনফাইনাইট বা ক্যান নট বি ডিটারমাইন্ড। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার এখানে হবে 5 এর 4 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। কোয়েশ্চন নাম্বার 6 কি বলেছে? আচ্ছা, এবার বলেছে হাউ মেনি প্রাইম পেয়ার্স। আচ্ছা, এবার কথা হচ্ছে প্রাইম পেয়ার্স মানে কি স্যার? আমরা তো জানি না হোয়াট ইজ প্রাইম পেয়ার্স। তো প্রাইম পেয়ার্স এর আরেকটা নাম আছে যেটাকে আমরা বলতে পারি টুইন প্রাইম। ঠিক আছে, পরীক্ষায় আপনারা প্রাইম পেয়ার্সটা না দিয়ে আরেকটা টার্ম আপনারা পেতে পারেন, এটার নাম হচ্ছে কি, সমস্যা হচ্ছে ভাই, টুইন প্রাইম। প্রাইম পেয়ার্স না দিয়ে দিতে পারে টুইন প্রাইম, ব্যাপারটা কিন্তু একই। তো টুইন প্রাইম হচ্ছে যুগ্ম মৌলিক যাকে আমরা বলতে পারি। তো যুগ্ম মৌলিক মানে কি আগে বুঝতে হবে, তারপর তো আমরা অঙ্ক করব। যেমন ধরুন আমরা কিছু মৌলিক সংখ্যা আমরা এখানে লিখি। একটা মৌলিক সংখ্যা আমরা এখানে আপনাকে দেখাতে চলেছি। যেমন ধরুন ৩, ৫, তারপর যেমন ৭, ১১। ঠিক আছে? ৭, ১১। তারপর আমরা বলতে পারি ৫, ৭। ঠিক আছে? নিকটবর্তী ২ টা মৌলিক সংখ্যা আমরা লিখছি কিন্তু মনে রাখবেন। তারপর ধরে নিই ১৭, ১৯। ঠিক আছে? তো এই ৪ টা মৌলিক সংখ্যা আমরা লিখলাম। ক্লিয়ার? এগুলা জোড়া। যেমন ৩, ৫ এই ২ টা হচ্ছে মৌলিক সংখ্যা পাশাপাশি। ৭, ১১ পাশাপাশি ২ টা মৌলিক সংখ্যা। ৫ এবং ৭ এই ২ টা হচ্ছে পাশাপাশি মৌলিক সংখ্যা। ১৭, ১৯ এই ২ টা হচ্ছে পাশাপাশি মৌলিক সংখ্যা। তো যে মৌলিক সংখ্যার যে ২ টা মৌলিক সংখ্যার ডিফারেন্স ২ হবে, সেটা হচ্ছে টুইন প্রাইম বা প্রাইম পেয়ার্স। যেমন ৩ এবং ৫ এই এই যে পেয়ার্সটা আছে ৩ এবং ৫ এই যে একটা পেয়ার্স, এই যে একটা পেয়ার রয়েছে, এটা হচ্ছে টুইন প্রাইম। ৫ এবং ৭ এখানে দেখুন মধ্যখানে ২ আছে, গ্যাপের মধ্যে ২ ডিফারেন্স আছে, তাই না? অর্থাৎ মধ্যখানে ১ ঘর ছেড়ে চলে গেছে। ডিফারেন্স ২, যেমন ৭ থেকে ৫ গেলে ২, এটা হচ্ছে টুইন প্রাইম। ১৭ থেকে ১৯ এটাও ২ টা যুগ্ম। এটা হচ্ছে এই দেখুন মধ্যখানে ২ আছে, তার মানে এটাও টুইন প্রাইম। কিন্তু ৭ এবং ১১ এই দুটাই কিন্তু মৌলিক সংখ্যা। কিন্তু এই ৭ এবং ১১ এটা কিন্তু টুইন প্রাইম নয়। আমি এই জন্য বোঝানোর জন্য আপনাদের বলছি যে এটা হচ্ছে টুইন প্রাইম নয়। কেন নয়? কারণ ৭ এবং ৭ এর এবং ১১ ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে ৪। এই ধরনের ডিফারেন্স যদি ৪ হয়, ৬ হয়, ৭ হয়, যাই হোক না কেন, এগুলা এই ২ টা মৌলিক সংখ্যা কখনো টুইন প্রাইম কিংবা প্রাইম পেয়ার্স হতে পারে না। প্রাইম পেয়ার্স হবে তখনই যখন কি থাকে, যেমন ৩, ৫, ৫, ৭, ১৯, ১৭, ১৯ অর্থাৎ ডিফারেন্স ২ থাকবে। ক্লিয়ার? ২ টা মৌলিক সংখ্যার মধ্যে যখন ডিফারেন্স ২ থাকবে তখন সেটা টুইন প্রাইম বা প্রাইম পেয়ার্স বলে আমরা বলতে পারি। এবার এখানে একটা কথা মনে রাখবেন, ১ থেকে ১০০ পর্যন্ত এই ধরুন এই যে ৩, ৫, তারপর ৫, ৭, তারপর আমরা বলতে পারি ১১, ১৩, তারপর আমরা বলতে পারি ১৭, ১৯। ঠিক আছে? এই ধরনের কত জোড়া আমরা পাই? ১, ২, ৩, ৪ এখানে ৪ জোড়া পেয়েছি। এই ধরনের কত জোড়া আমরা পাবো ১ থেকে ১০০ র মধ্যে? তো এটা মনে রাখবেন, আমরা ১ থেকে ১০০ র মধ্যে টুইন প্রাইম আছে আমাদের 1 to 100 আমরা পাই কতটা ভাই? ৮ টা। ঠিক আছে? ১ থেকে ১০০ র মধ্যে আমরা কতটা পাই? আমরা পাবো ৮ টা। ১ থেকে ৫০ এর মধ্যে কয়টা পাবো? ১ থেকে ৫০ এর মধ্যে পাবো আমরা ৬ টা। ঠিক আছে? ক্লিয়ার? ঠিক আছে? আর ১ থেকে ২০ এর মধ্যে আমরা কয়টা পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছেন ১ থেকে ২০ এর মধ্যে আমরা পেয়ে গেছি ৪ টা। ক্লিয়ার? ৩, ৫, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯। তো ১ থেকে ২০ এর মধ্যে আমরা পাচ্ছি ৪ টা। আবার ১ থেকে ১০০ র মধ্যে আমরা পাচ্ছি ৮ টা। ১ থেকে ৫০ এর মধ্যে আমরা পাচ্ছি ৬ টা। এবার কোনো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ৫১ থেকে ১০০ র মধ্যে কয়টা হবে? এবার আপনারা বলুন তো ৫১ থেকে ১০০ র মধ্যে কয়টা হবে? এটা তো আপনারা বলতে পারবেন? পারবেন না? ১ থেকে ১০০ র মধ্যে যদি ৮ টা হয় আর ১ থেকে ৫০ এর মধ্যে যদি ৬ টা হয়, তাহলে ৫১ থেকে ১০০ কয়টা হবে? আল্টিমেটলি ২ টা হবে। কারণ ১ থেকে ৫০ ৬ টা আর ৫১ থেকে ১০০ পর্যন্ত ২ টা, তার মানে ৬ আর ২ টোটাল তো ৮ হবেই। তো এই ক্ষেত্রে ১ থেকে ১০০ যখন পরীক্ষায় আসবে তখন আমরা দেব ৮, যখন ১ থেকে ৫০ আসবে তখন আমরা দেব ৬, আর যখন ৫১ থেকে ১০০ আসবে তখন আমরা দেব ২। ক্লিয়ার? এই ৩ টা ধরনের প্রশ্ন বেশিরভাগ আসে। আর ১ থেকে যদি ২০ আসে তাহলে তো আমি বললামই যে ১ থেকে ২০ এর মধ্যে কয়টা অবাজ্য সংখ্যা আছে, এটা দেবে না, এত সহজ, খুব তাড়াতাড়ি কেউ বের করে নেবে। যার কারণে এটা দেবে না হয়তোবা, তবু জানা রাখা ভালো। এখানে টোটাল কয়টা রয়েছে আমরা দেখলাম, ৪ টা রয়েছে আর কিন্তু নাই। এবার কোয়েশ্চন নাম্বার 7 কি বলেছে দেখুন। একটা টপিক আপনাদেরকে ধরিয়ে করব এবং এই ধরনের ক্লাস যে পেপার 1 এর ম্যাথ
বলুন ইবিএস, ইংলিশ, বাংলা, সিডিপি, এই ধরনের প্রত্যেকটা ক্লাস কনসেপ্ট ওয়াইজ আমাদের সহজগুরু অ্যাপে আমাদের ক্লাস চলছে। আপনারা প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপটা ডাউনলোড করে আপনারা আমাদের পেপার ওয়ানে কোর্সে খুব শিগগিরই জয়েন হতে পারেন। এই ধরনের ক্লাস আপনারা পাবেন এবং পেন পেপার মক টেস্ট আমাদের ব্যবস্থা রয়েছে। আপনারা যদি পেপার ওয়ানে যদি অ্যাড হন, তাহলে বর্তমানে চলছে অলরেডি মক টেস্ট কন্টিনিউ। আমাদের প্রত্যেকদিন একটা মক টেস্ট হয়, পেন পেপার মক টেস্ট, একদম টাইম বাউন্ড, যেখানে আপনাকে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে শেখানো হচ্ছে। ওএমআর শিটের যে গুরুত্ব ভূমিকা এইগুলাকে প্রাধান্য রেখে আমরা পেন পেপার মক টেস্ট, টাইম ম্যানেজমেন্টের ব্যাপার এইগুলা দিক দিয়ে আমরা শুধুমাত্র ম্যাথমেটিক্স নয়, প্রত্যেকটা পেপার ওয়ানের প্রত্যেকটা সাবজেক্টের আমরা পেন পেপার মক টেস্টের ব্যবস্থা করেছি, যেটা আপনি ঘরে বসেও পেন পেপারে মক টেস্ট দিতে পারবেন। এবং আমরা যারা স্টাফ রয়েছি, আমরা কি করছি, আপনাদের যে ওএমআর শিটটা আমরা চেক করছি এবং আপনাদের স্কোর কত হয়েছে সেটা আমরা পেন পেপারে দেখে আপনাকে মার্ক প্রোভাইড করছি। এই ধরনের আমরা ফ্যাসিলিটি আমরা প্রোভাইড করা হচ্ছে আমাদের সহজগুরুর তরফ থেকে। তাছাড়া প্রত্যেকটা ক্লাসের পিডিএফ নোটস, এই ধরনের যা দরকার প্রত্যেকটা আপনারা এই সহজগুরু অ্যাপে পেয়ে যাবেন। প্লে স্টোরে সহজগুরু অ্যাপ সার্চ করে আপনারা ডাউনলোড করে নেবেন যদি প্রয়োজন মনে করেন, এবং আমাদের কোর্সে জয়েন হয়ে যাবেন। ক্লিয়ার? তো চলুন, এখনো অনেক প্রশ্ন বাকি আছে আমাদের দেখতে হবে। দ্য সাম অফ টু ইভেন নাম্বার অ্যান্ড টু অড নাম্বার ইজ, আচ্ছা এটা তো আমরা আগে করেছি স্যার। টু ইভেন নাম্বার, ঠিক আছে ভাই, টু ইভেন নাম্বার, দুইটা ইভেন নাম্বার, 2 এবং 4, দুইটা, যে কোনো দুইটা, যখন বলবে যে কোনো দুইটা আপনি নিয়ে নেন। আমি সহজ নিলাম 2 4, আপনি চাইলে বড় নিতে পারেন 22 24, ঠিক আছে, 100 200, আপনার যা ইচ্ছা নিতে পারেন। তো সাম অফ টু ইভেন নাম্বার আমরা নিয়েছি, অ্যান্ড টু অড নাম্বার, টু অড নাম্বার মানে কি, দুটা কি হচ্ছে, মানে বিজোড় সংখ্যা, আমরা বিজোড় সংখ্যা নিয়ে নিলাম। এবার বলেছে যোগফল क्या होगा, সাম মানে কি যোগ, এবারে সবগুলো আমরা কি করব, যোগ করব। 3 আর 1 4, 4 4 8, 8 আর 2 কত হচ্ছে স্যার 10। তো 10টা কি, 10টা হচ্ছে একটা ইভেন নাম্বার, ঠিক আছে স্যার, 10টা হচ্ছে আমাদের কি ইভেন নাম্বার। তো এখানে দেখুন অপশন নাম্বার 1 এই দেওয়া আছে কি অলওয়েজ ইভেন, তো সব সময় এটা কি হবে, ইভেন নাম্বারই হবে। তো কারেক্ট আনসার এখানে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ফলস, নিচের কোনটা কথন সত্য নয়। দেখুন প্রশ্ন একই জিনিস যদি আমরা বুঝি, এই ধরনের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে যখন আসবে তখন আপনি 100% কারেক্ট করতে পারবেন। দেখি, দেয়ার আর ইনফাইনিটলি মেনি প্রাইম নাম্বারস, এটা এইমাত্র বললাম, বড়িয়া ভাই, এটা 100% কারেক্ট, কারণ অনেকগুলো প্রাইম নাম্বার আছে, প্রাইম নাম্বারের কোনো শেষ নাই, যত নাম্বারের কোনো শেষ নাই সেই হিসাবে মৌলিক সংখ্যারও শেষ নাই, যৌগিক সংখ্যারও কোনো শেষ নাই। প্রাইম নাম্বার না দিয়ে যদি বলে কম্পোজিট নাম্বার, এটাও কিন্তু কারেক্ট হবে, কারণ দেয়ার আর ইনফাইনিটলি মেনি কম্পোজিট নাম্বার বা মেনি প্রাইম নাম্বার, এটা কারেক্ট। অল প্রাইম নাম্বারস আর অড নাম্বার, ও মাই গড, এটা বারবার চলে আসছে এখানে, এটা তো ভুল, কারণ অল প্রাইম নাম্বারস তো আমাদের কি হচ্ছে না, অল প্রাইম নাম্বারস তো অড নাম্বার হচ্ছে না, কেমন দুইটা আমাদের প্রাইম নাম্বার, কিন্তু দুইটা অড নয়, দুইটা হচ্ছে কি ইভেন নাম্বার, তাই না? তো সব প্রাইম নাম্বার যে অড হবে সেটা আমরা বলতে পারি না, সব মৌলিক সংখ্যা যে আমাদের মানে বিজোড় সংখ্যা হবে এটা তো বলতে পারি না, কারণ দুইটা হচ্ছে জোড় সংখ্যা, আর দুই জোড় হওয়া সত্ত্বেও সে কি হয়েছে, প্রাইম নাম্বার হয়েছে বা মৌলিক সংখ্যা হয়েছে, তার মানে এটা তো ভুল। অল প্রাইম নাম্বার আর অড নাম্বার এটা বলতে পারি না, এটা ভুল, এটা ক্যান্সেল। প্রাইম নাম্বার হ্যাজ অনলি 2 ফ্যাক্টর, ইয়েস, ঠিক আছে, মৌলিক সংখ্যার দুটা ফ্যাক্টর আছে, দুটা উৎপাদক আছে, বা দুটা উৎপাদক বলে দুটা गुणनखंड আছে বা ফ্যাক্টর আছে, এটা তো কারেক্ট। 90 और 100 के बीच केवल एक अभाज्य संख्या है, देयर आर ओनली वन प्राइम नंबर बिटवीन 90 एंड 100, 90 থেকে 100 এর মধ্যে মাত্র একটা মৌলিক সংখ্যা আছে, ইয়েস এটাও কারেক্ট। সংখ্যাটা কি, সংখ্যাটা হচ্ছে 97। 90 থেকে 100 এর মধ্যে মাত্র একটা মৌলিক সংখ্যা আছে, এটা হচ্ছে 97, আর কোনো সংখ্যা কিন্তু মৌলিক নয় 90 থেকে 100, এটাও তো কারেক্ট। এখানে বলছে নিচের কোনটা निम्नलिखित में कथनों में निम्नलिखित कथनों में से कौन सा असत्य है, কোনটা ফলস। তো আমরা দেখলাম অপশন নাম্বার 2টা হচ্ছে ফলস, তার মানে এই ক্ষেত্রে অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন, ঠিক আছে। তো এই কনসেপ্টগুলো যদি আমরা একবার ভালো করে বুঝে যাই না, তো কোয়েশ্চন পেপারে যে ধরনের ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসুক না কেন 100% কনফার্ম করতে হবে। দেখুন, কোশিয়েন্ট ক্যান নট বি ফাউন্ড হোয়েন ইজ নাম্বার ইজ ডিভাইডেড বাই, একটু আগে আমরা বলেছিলাম, দেখুন প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে তাই না, আগে আমরা এক ধরনের বলেছিলাম, এখন কিন্তু আরেক ধরনের দিয়েছে। भागफल ज्ञात नहीं किया जा सकता जब किसी संख्या को निम्नलिखित में से विभाजित किया जाए, একটা সংখ্যা যেমন 6, 6কে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত দাঁড়াবে, ভাগফল হচ্ছে 6,
মানে ভাগফল আমরা একটা পাচ্ছি। কিন্তু 6 কে যদি 0 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু ভাগফল আমরা পাই না। এটা জ্ঞাত করা যায় না বা এটা ক্যান নট বি ডিটারমাইন্ড বা ক্যান নট বি ফাউন্ড হয়। আগে বলেছিলাম যে কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে ভাগ করি তার ভাগফল আমরা জ্ঞাত করতে পারি না। ক্যান নট বি ডিটারমাইন্ড হয় বা ইনফাইনাইট হয়। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে 0। 0 দিয়ে ভাগ করলে আমরা তার ভাগফলটা আমরা পাই না। নিম্নলিখিত में से कौन सा कथन सत्य है? এটার ইংলিশ আছে কিনা দেখে নিই। ও এটার ইংলিশ ছুটে গেছে, মিস্টেক হয়ে গেছে। আচ্ছা যাই হোক আমরা হিন্দিতে কাজ চালিয়ে নেব। निम्नलिखित में से कौन सा कथन सत्य है? क्वेश्चन नंबर 10 আমরা একবার দেখি। एक अभाज्य संख्या को जब किसी अन्य अभाज्य संख्या में जोड़ा जाता है, एक अभाज्य संख्या को, तो একটা অভাজ্য সংখ্যা মানে কি স্যার? একটা অভাজ্য সংখ্যা আমরা ধরে নিলাম 3। 3 হচ্ছে আমাদের কি একটা অভাজ্য সংখ্যা। ক্লিয়ার? যদি অন্য অভাজ্য সংখ্যা से जोड़ा जाता है, তো অন্য অভাজ্য সংখ্যা से আমরা জোড় দিলাম। তো একটা অভাজ্য সংখ্যা কত 3 আর একটা অভাজ্য কত 5। আমরা কি जोड़ा जाता है মানে জোড় করলাম তাহলে কত পেলাম 8। ঠিক আছে? এক हमेशा অভাজ্য সংখ্যা প্রাপ্ত होता है। তো এই দুটো মৌলিক সংখ্যা যদি প্লাস করি তাহলে একটা মৌলিক সংখ্যা পাবো। 8 কি মৌলিক সংখ্যা? না, 8 তো মৌলিক নয়, 8 তো যৌগিক। তার মানে এটা তো সত্য নয়। তার মানে এটা ক্যান্সেল। ক্লিয়ার স্যার? 1 নম্বরটা ক্যান্সেল। एक अभाज्य संख्या को किसी अभाज्य संख्या से गुणा करने पर, আবার আমরা গুণ করে দিই এগুলাকে। দুটো অভাজ্য সংখ্যা নিলাম, দুটাকে আমরা গুণ করে দিলাম। তো এই গুণনফল हमेशा एक अभाज्य संख्या प्राप्त होती है। এই 15টা কি অভাজ্য সংখ্যা? 15টা কি মৌলিক সংখ্যা? না, 15টা তো মৌলিক সংখ্যা নয়। কারণ 3 5 এ 15 হয়, 15 একে 15 হয়। ক্লিয়ার না? তো এইটা তো আমাদের মৌলিক সংখ্যা নয়। তার মানে এটাও তো ক্যান্সেল। অভাজ্য সংখ্যা के गुणनखंड नहीं होते हैं। কেন ভাই? মৌলিক সংখ্যার তো গুণনখণ্ড হয়। আমরা এইমাত্র বললাম যে মৌলিক সংখ্যার ফ্যাক্টর থাকে বা গুণনখণ্ড থাকে কয়টা থাকে? 2টা। কি, কি? যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যা এবং একটা 1। যেমন ধরুন 31। 31 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। এটার গুণনখণ্ড কি, কি? এটা হচ্ছে 1 এবং 31। এই দুটা 1 এবং 31 এই দুটা হচ্ছে তার কি? গুণনখণ্ড বা ফ্যাক্টর। তো গুণনখণ্ড नहीं होते हैं তার মানে এটাও তো ভুল। तो अपरिमित रूप से अनंत अभाज्य संख्या होते हैं মানে देयर आर मेनी इनफाइनाइट नंबर्स ऑफ প্রাইম নাম্বার। এটা আমরা বলতে পারি কারণ প্রাইম নাম্বার অনেক আছে। তো দেখুন এক কথা বারবার বলতে হচ্ছে তার কারণ কি? একই ধরনের প্রশ্ন তো এই যে প্রশ্নগুলা এটা কিন্তু আমি নিজে তৈরি করিনি। এই সবগুলা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন থেকে আমি কালেক্ট করেছি এই টপিকের উপর বেস করে। তো এই একটি মাত্র টপিকে প্রশ্নগুলা যে এসেছে বারবার আপনাদের পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন লাগে না যে কত সহজ? মনে হয় না যে স্যার এইগুলো আমরা পারবো? কিন্তু যদি না জানেন তাহলে কি হবে? না জানলে তো হাবুডুবু খেতে হবে, পরীক্ষা ছেড়ে আসতে হবে। এবার দেখি হুইচ অফ দ্য ফলোইং সেট অফ নাম্বার হ্যাজ দ্য লিস্ট নাম্বার অফ প্রাইম নাম্বার। ঠিক আছে? এবার আ বলেছে মানে প্রশ্নটা কি বলেছে? যে 20 থেকে 40 এর মধ্যে এবং 30 থেকে 50, 40 থেকে 60 এবং 60 থেকে 80 এর মধ্যে সবচেয়ে মৌলিক সংখ্যা যে রয়েছে, মৌলিক সংখ্যা সবচেয়ে কম কোথায় রয়েছে? মানে কোন কোথায় সবচেয়ে 20 থেকে 40 এর মধ্যে, না 30 থেকে 50 এর মধ্যে, নাকি 40 থেকে 60 এর মধ্যে, না 60 থেকে 80 এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে? তো এই ধরনের কনসেপ্টের ক্লাস আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি। আমাদের অ্যাপে রয়েছে, দেখতে পাবেন। তবুও আমি একটু আপনাদের হাইলাইট দেখিয়ে দেই। যেমন 20 থেকে 40 এর মধ্যে কতটা মৌলিক সংখ্যা আছে আমরা কি করে বের করব? আমরা প্রথমে কি করব? 6 এর ঘরের নামতাটা লিখে নেই। 6 এর ঘরের নামতা লিখতে হবে, 20 এর পরে লিখব। তো ৩ ৬ 18 পড়ছে না। ৪ ৬ 24, 24 ৪ ৬ 24, তারপর ৫ ৬ ৩০, তারপর ৬ ৬ ৩৬। আর তো লাগবে না। আমরা ৬ এর ঘরের নামতাটা লিখে দিলাম। এবার এদিকে এক সংখ্যা বাড়াবো। 31, 37, এদিকে এক সংখ্যা কমাবো। 23। এটা মৌলিক সংখ্যা বের করার ট্রিক ভাই। এবার এইগুলাকে কেটে দিই, কাজের না। ৫ দিয়ে কোন সংখ্যা ভাগ যাবে? ৩৫ এবং ২৫ ভাগ যাবে, কেটে দিলাম। ৭ দিয়ে কোন সংখ্যা ভাগ যাবে? এখানে ৭ দিয়ে কোন সংখ্যা ভাগ যাবে না। তার মানে এখানে এই দেখুন ২৩, ২৯, ৩১ এবং ৩৭ এই ৪টা হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে না? তো ২০ থেকে ৪০ এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে? ৪টা আছে। ঠিক আছে? এবার আমরা ৬০ থেকে ৮০ টা চেক করি। যদি আমরা ৬০ থেকে ৮০ টা চেক করি তাহলে ৬ ১০ ৬০, ৬ ১১ ৬৬, ৬ ১২ ৭২। ঠিক আছে? তারপর আবার আমরা যদি ৬ প্লাস করি তাহলে কত হবে? ৭৮ হয়ে গেল।
এবার আমরা কি করি, এখানে দেখুন 1 প্লাস করি, প্লাস করলে 61, 67, 73, তারপর 79। এদিকে আমরা 1 মাইনাস করব, 59, তারপর 65, তারপর 71, তারপর 77। এবার এইগুলা কোনো কাজের না, এগুলোকে আমরা কেটে দিলাম। এবার দেখি 5 দিয়ে কোন সংখ্যা ভাগ যাবে। এখানে 65 5 দিয়ে ভাগ যাবে। 7 দিয়ে কে ভাগ যাবে স্যার? 7 দিয়ে ভাগ যাবে 77। এবার বলেছে দেখুন 60 থেকে 80, 60 থেকে 80 তার মানে 59 আমাদের কোনো কাজের না, এটা কেটে দেই। এবার কয়টা বাঁচে গেল? 1 2 3 4 5 টা। এখানে 5 টা মৌলিক সংখ্যা আছে। ঠিক একইভাবে 40 এবং 60 এরও মৌলিক সংখ্যা 5 টা হবে। 30 এবং 50 এর মৌলিক সংখ্যা 5 টা হবে। অর্থাৎ 20 থেকে 40 এর মধ্যে মৌলিক সংখ্যা সবচেয়ে কম। 20 থেকে 40 এর মধ্যে মাত্র 4 টা মৌলিক সংখ্যা আছে, বাকি সবগুলাতে 5 টা আছে। তার মানে এই ক্ষেত্রে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। তো এই ধরনের ট্রিকে আপনারা মৌলিক সংখ্যা বের করতে পারেন যেকোনো সংখ্যার। ঠিক আছে? মানে যত থেকে যত বলুক। ঠিক আছে না? খুব সহজে। এবার হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু? আমরা এই দেখুন এইমাত্র এই অঙ্কটা দেখা মাত্র কারেক্ট আনসার হবে। 1 ইজ এ প্রাইম নাম্বার, 1 ইজ এ কম্পোজিট নাম্বার, 1 is both a composite and a prime number, 1 is neither a prime nor a composite number। কি হবে কারেক্ট আনসার? খুব তাড়াতাড়ি 12 নম্বর প্রশ্নের কমেন্ট বক্সে কারেক্ট আনসার করুন। খুব তাড়াতাড়ি। কারণ এটা আমি অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি। তো খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট বক্সে জানান তো কারেক্ট আনসার কি হতে পারে? আমরা এইমাত্র বললাম যে এক এমন একটা সংখ্যা, একটা হচ্ছে একটা হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। একটা আমাদের কোনো প্রাইম নাম্বারও না, কম্পোজিট নাম্বারও না। তার মানে এখানে এটা হচ্ছে আনসার। কারণ 1 ইজ নাইদার এ প্রাইম নর এ কম্পোজিট নাম্বার। এটা হবে 100% কারেক্ট আনসার। ক্লিয়ার স্যার? ওহো! চলে আসলো ভাই। ১ থেকে ৫০ এর মধ্যে কতটা টুইন প্রাইম আছে? এই যে বলেছিলাম টুইন প্রাইম বা প্রাইম পেয়ারস। এই দেখুন ১ থেকে ৫০ আমরা কি বলেছিলাম মনে আছে আপনাদের? অ্যা টুইন প্রাইম মানে কি আমরা বুঝিয়ে দিয়েছি তো। আপনারা দেখেছেন তো? এই ক্লাসের কিন্তু আগে আছে। ১ থেকে ১০০ পর্যন্ত কয়টা বলেছিলাম? ৮ টা। ১ থেকে ৫০ পর্যন্ত কয়টা বলেছিলাম? ৬ টা। আর ৫১ থেকে ১০০ কতটা বলেছিলাম আমরা? ২ টা। এটা মাথায় রাখবেন। এখানে বলেছে ১ থেকে ৫০ মানে কয়টা স্যার? ৬ টা ইস দ্যা রাইট আনসার, অর্থাৎ 6 ইস দ্যা রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। ওহ মাই গড! আরেকটা প্রশ্ন দেখুন বলতে চলে আসলো। ৫১ থেকে ১০০ কতটা হবে স্যার? ডিলিট হয়ে গেছে। আচ্ছা। ৫১ থেকে ১০০ কয়টা হবে? আমরা এইমাত্র বললাম কয়টা হবে স্যার? ২ টা হবে কারেক্ট আনসার। আচ্ছা এবার একটা এই ধরনের সংখ্যার আজকের সর্বশেষ যেটা কনসেপ্ট, এই কনসেপ্টটা আমরা দেখব। এই কনসেপ্টে ২-৩ টা অঙ্ক দেখব। দেখা মাত্র কারেক্ট আনসার আমাদের কি করে হয়? এত বড় প্রশ্ন। যখন আমরা বড় প্রশ্ন দেখি তখনই মাথা ঘুরে যায়। তাই না? তো বড় প্রশ্নকে কিভাবে ছোট্ট করে সমাধান করতে হয় এবার চলুন আমরা শিখব। मैं 5 अंकों की संख्या हूँ। ठीक है भाई, আমি 5 অঙ্কের সংখ্যা। এখানে সবটিতে 5 টা অঙ্ক আছে। ইয়েস 5 টা অঙ্ক আছে। जो 5 से विभाजित जो 5 से तो विभाजित हो जाती हैं, लेकिन 10 से नहीं। অর্থাৎ আমি এখানে সংখ্যাটা হচ্ছে 5 ডিজিট একটা নাম্বার, যে সংখ্যাগুলো 5 দিয়ে ভাগ হয় কিন্তু 10 দিয়ে ভাগ হয় না। তো এখানে সবটির শেষে 5 আছে। তার মানে সবগুলা কি হবে? 5 দিয়ে ভাগ যাবে। সবটি 5 দিয়ে কি যাবে? ভাগ যাবে। কিন্তু 10 দিয়ে ভাগ যাবে না। এতটুকু পর্যন্ত ঠিক আছে, বেকার আমরা কেটে দিই। এটা কোনো আমাদের এইখা কোনো কাজের না। আমরা এতটুকু কি করলাম? কেটে দিলাম। मेरे दहाई और हजार स्थानों पर अंक क्रमशः दूसरी और तीसरी अभाज्य संख्या है। अच्छा, এবার বলেছে मेरे दहाई और हजार स्थानों पर अंक क्रमशः दूसरी और तीसरी अभाज्य संख्या है। আচ্ছা, অভাজ্য সংখ্যা কি স্যার? মানে মৌলিক সংখ্যা 2 3 5 7। এখানে বলেছে দেখি मेरे दहाई और हजार स्थान पर अंक क्रमशः दूसरी और तीसरी है। মানে দহাই মানে দশক। দশকের স্থানে দুসরি অভাজ্য সংখ্যা আছে মানে ২ নম্বর। দশকের স্থানে কি আছে প্রশ্নটা ভালো করে বুঝবেন। দোহাই और हजार स्थानों के अंक क्रमशः दूसरी और तीसरी अभाज्य संख्या है। তো দশকের স্থানে কি হচ্ছে? ২ নম্বর অভাজ্য সংখ্যাটা বসছে। তো আমাদের ২ নম্বর অভাজ্য সংখ্যা কোনটা স্যার? হচ্ছে ৩। এখানে ২ নম্বর অভাজ্য সংখ্যা কোনটা? ৩। তো এই ২ নম্বর অভাজ্য সংখ্যাটা আমাদের কোথায় বসবে? দশকের স্থানে বসবে। তো দশকের স্থানে কোনটা বসবে? ৩। তো এখানে দেখি দশকের স্থানে ৫ আছে, সুতরাং এটা হবে না। দশকের স্থানে ৫ আছে, এটা হবে না।
দশকের স্থানে 5 আছে, এটা হবে না। একাধিক, একমাত্র একটাই অপশন যেটা দশকের স্থানে 2 আছে, একক দশক। ক্লিয়ার? দশকের স্থানে 3 আছে, এটা কারেক্ট, বুঝা গেল। এবং আবার যদি দেখি হাজার স্থান पर तीसरी अभाज्य संख्या है, तो হাজারের স্থানে 3 নম্বর অভাজ্য সংখ্যা কোনটা? 5 নম্বরটা। যেমন 1 2 3, ঠিক আছে না ভাই? तो हजारों स्थान में तीसरी अभाज्य संख्या है, तो 3 নম্বর অভাজ্য সংখ্যা কোনটা? 5। তো 5টা আমার কোথায় হবে? হাজারের স্থানে বসবে। এবার দেখুন একক দশক, এই দেখুন একক, দশক, শতক, হাজার। তো হাজারও স্থানে 5 আছে, মানে 4 নম্বরে 5 আছে। তো এই অপশনে দেখুন 4 নম্বরে 5 আছে। দুদিক থেকে কারেক্ট। আর আমি কি দেখব? কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। দেখুন দেখা মাত্র কারেক্ট আনসার। প্রশ্নটা খুব ভালো করে একটু দেখতে হবে। একই ধরনের কিছু প্রশ্ন আছে, আমরা দেখে নিই। 5 अंक का संख्या में दोहाई के स्थान के अंक 4 है, 8 है, 8 है। अच्छा, दोहाई के স্থান কে অঙ্ক পর 8 है। আচ্ছা, তো কি বলেছে? 5 অঙ্কের একটা সংখ্যা আছে, মানলাম। এবার বলেছে দশকের স্থানে 8 আছে, দশকের স্থানে 8। এই দেখুন দশকের স্থানে 8, আবার দশকের স্থানে 8। এটার দশকের স্থানে 2 আর এটার দশকের স্থানে 2, মানে এই দুইটা অপশন হচ্ছে না। হয়তো 1 নম্বর বা 4 নম্বর হবে। আ इकाई के स्थान पर अंक दहाई के स्थान पर अंक का 1/4 है। বুঝতে পারছি না স্যার, বুঝা সমস্যা হচ্ছে। হাজারো স্থান পর অঙ্ক 0 হয়। ইয়েস, হাজারের স্থানে কি হবে? অঙ্ক আমাদের 0 হবে। তো হাজারো স্থান মানে কি? একক, দশক, শতক, হাজার। এই 4 নম্বর প্লেসে আমার কি থাকবে? 0 থাকবে। একক, দশক, শতক, হাজার। হাজার মানে এই 4 নম্বর স্থান। এই 4 নম্বর এদিক থেকে যদি কাউন্ট করি, তাহলে 4 নম্বর স্থানে আমার কি থাকতে হবে? 0 থাকতে হবে। তো 1 2 3 নম্বর স্থানে 0 আছে, এটা হচ্ছে না ভাই। তো 1 2 3 4 নম্বর স্থানে 0 আছে অপশন নাম্বার 4 এ। তার মানে অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার, 100% কারেক্ট। একদম বাই হাত খেল। বাকি প্রশ্নগুলো দেখার কোনো দরকার নেই, কেটে দিন। আপনার আনসার বেরিয়ে গেছে, আর কি করবেন বাকিগুলো দেখে? ঠিক আছে, ক্যান্সেল ভাই। नेक्स्ट, वाह 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 वाह, आसान सा क्वेश्चन भाई। एक সংখ্যা 100 से 100 के आधे से बड़ी है। चलिए, একটা সংখ্যা কি বলেছে? 100 কে আধে সে বড় হয়। তার মানে 100 এর আধা কত? 50। একটা সংখ্যা 50 থেকে বড়। 50 থেকে বড়। এখানে সবগুলো সংখ্যাই তো 50 থেকে বড়, তাই না? আচ্ছা, 6 দহাই সে অধিক। তো 6 দহাই মানে কি? 1 দহাই মানে 10, 2 দহাই মানে 20, 3 দহাই মানে 30। তো 6 দহাই মানে 6 দশক, মানে 6 দশে 60। তো সংখ্যাটা কি হবে? 60 থেকে বড় হবে। এটা কাটি একবার। 60 থেকে বড় হবে। তো 54টা 60 থেকে ছোট। এটা কাটলাম। ক্যান্সেল ভাই, ক্যান্সেল, ক্যান্সেল। 8 দহাই সে কম। 8 দহাই মানে কি? 8 দশে 80। 80 থেকে কম হতে হবে। 80 থেকে কম হতে হবে। এখানে 81 আছে, তার মানে এটা ক্যান্সেল। দুটো অপশন বেঁচে থাকলো। इसके अंकों का योग 9 है। এখানে 6 আর 3 এ 9, এখানে 7 আর 2 এ 9। बढ़िया बात, দুটোই হতে পারে। দোহাই का अंक इकाई का अंक का दुगुना है। ঠিক আছে? তো দশকের যেটা অঙ্ক থাকবে এটা এককের 2 গুণা হবে। আচ্ছা, এবার এই দুটো অপশন তো কাটলাম। এবার 2 এর কি ডাবল 7, না 3 এর ডাবল 6? এখানে দেখুন 3 এর ডাবল 6। কি বলেছে? দোহাই का अंक इकाई का अंक का दुगुना है। মানে দশকের স্থানে যে সংখ্যাটা আছে এটা এককের স্থানের 2 গুণা। এককের ঘরে 3 আছে, তো 3 এর 2 গুণা কত? 6। 3 এর 2 গুণা মানে তো ডাবল, বা 2 দিয়ে পূরণ, যাই বলুন। তো 3 এর ডাবল বা 3 এর 2 গুণা কত দাঁড়ালো? 6 দাঁড়ালো। তার মানে অপশন নাম্বার 163 ইজ দ্য 100% রাইট আনসার। ক্লিয়ার স্যার? তো আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন আমরা দেখে নেই। তো তার আগে আবারও বলে দিই, এই ধরনের ক্লাস আপনারা আমাদের সহজগুরু অ্যাপে আপনারা পেয়ে যাবেন। সহজগুরু অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন। পেপার 1 এর ফুল কোর্সে জয়েন করে নিন। জয়েন করলে আপনার এই ধরনের প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস কিন্তু দেওয়া আছে। অলরেডি কভার করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এবারে পেন পেপার মক টেস্ট স্টার্ট করেছি প্রত্যেক ইন্ডিভিজুয়াল ওয়াইজ। আপনারা প্রত্যেককে কি করা হবে? পেন পেপারে মক টেস্ট নেওয়া হবে প্রত্যেকটা সাবজেক্টের, শুধু গণিত নয়, প্রত্যেকটা সাবজেক্টের মক টেস্ট আপনারা ওএমআর শিটের মাধ্যমে দিতে পারবেন। আমরা এই ধরনের ব্যবস্থা করেছি। ক্লিয়ার ভাই? এবং আপনাদের ওএমআর পেপার আমরা নিজেরা চেক করব, আপনারা সহযোগিতা করবেন। তো আপনাদের যে ওএমআর শিট যেটা আপনারা ফিল আপ করবেন মক টেস্টে, এই মক টেস্টটা অলরেডি আমাদের চলছে। 24 তারিখ থেকে শুরু হয়েছে, 24 ডিসেম্বর থেকে, এবং এটা সম্পূর্ণ জানুয়ারি মাস পর্যন্ত টোটাল চলবে। টোটাল 30টা মক টেস্ট আমাদের হবে 30 দিনে।
ঠিক আছে, আরও তো 6 দিন, এদিকে গেল 36টা। তো টোটাল 36টা মক টেস্ট আমাদের কন্টিনিউ হচ্ছে, সবগুলো হচ্ছে পেন পেপার মক টেস্ট। ক্লিয়ার ভাই? পেন পেপার মক টেস্ট আমাদের হতে চলেছে এবং এই ধরনের ক্লাসের নোটস সবগুলো আপনারা আমাদের অ্যাপে সবগুলো অ্যাভেলেবল থাকছে। তো আপনারা যদি জয়েন হতে চান তাহলে অবশ্যই সহজগুরু অ্যাপটা আপনারা প্লে স্টোরে গিয়ে আপনারা সহজগুরু লিখে সার্চ করুন প্লে স্টোরে। ঠিক আছে, সহজগুরু লিখে যখন প্লে স্টোরে সার্চ করবেন তখন আমাদের অ্যাপটা চলে আসবে, গুগল প্লে স্টোরে দেওয়া আছে এবং এখান থেকে আপনারা আমাদের কোর্সে জয়েন হতে পারেন। ক্লিয়ার স্যার? এবার লাস্ট অঙ্ক, এক সংখ্যা 50 के आधे से अधिक है। तो 50 के आधे से अधिक है মানে 25 থেকে বেশি। তো এখানে সবগুলোই তো 25 থেকে বেশি, তাই না? এখানে সবগুলোই 25 থেকে বেশি। আচ্ছা, 25 থেকে বেশি। 3 দহাই সে অধিক। তো 3 দহাই মানে কি বলছিলাম? 30 থেকে বেশি। তো 28 তো হচ্ছে না। 28 তো হচ্ছে না। 28 কাটলাম। 4 দহাই সে কম মানে 40 থেকে কম। তো 40 থেকে কম, এখানে সবগুলোই তো 40 থেকে কম, 3টেই হতে পারে। ये সংখ্যা का इक्कीस का अंक दहाई का अंक का दुगुना है। এবার দেখি, এবার ঠিক জিনিসটা আগের থেকে উল্টো হয়ে যাবে। এবারে দেখুন, 3 এর ডাবল কত? 6 হওয়ার কথা ছিল, এখানে 8, এটা হচ্ছে না। 3 এর ডাবল এখানে 6 হওয়ার কথা ছিল, 8, এটা হবে না, 2। এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে 36। কি বলেছে? ये সংখ্যা का इकाई का अंक दहाई का अंक का दुगुना है। অর্থাৎ এককের ঘরে যে অঙ্কটা আছে এটা দশকের ঘরের 2 গুণ। এককের ঘরে যে অঙ্কটা আছে এটা দশকের অঙ্কের ঘরের 2 গুণ। তার মানে এখানে আছে 3, তো 3 এর 2 গুণ কত হচ্ছে? 6। ক্লিয়ার ভাই? তো এই ধরনের প্রত্যেকদিন ক্লাস আপনারা আমাদের সহজগুরু ইউটিউবেও পেয়ে যাবেন। আর বাকিটা আপনারা পেয়ে যাবেন আমাদের যে রয়েছে ভাই অ্যাপে পেয়ে যাবেন। আরও যদি বিস্তারিত কোনো কিছু আপনার জানার দরকার হয় তো অবশ্যই আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন। এই নাম্বার, এটা সহজগুরু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আপনারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে আরও যদি বিস্তারিত কিছু জানার থাকে তাহলে অবশ্যই জানতে পারবেন। ক্লিয়ার? ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী ক্লাস আবারও নিয়ে আসবো আপনাদের জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।